জুলাই সনদে যতগুলো প্রস্তাবনা আনা হয়েছে তার প্রায় প্রতিটি সনদের সাথে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করলেও শুধুমাত্র একটি দলের বাধার কারণে বারবার জুলাই সনদ মুখ থুবড়ে পড়েছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। সেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমাদের যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে আয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যার রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আমরা চাই বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কথা এবং কাজে আমরা যেন এটা বাস্তবায়ন দেখতে পাই এবং আমরা প্রত্যাশা করি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী তাদের অন্তরে এই চাওয়াটি ধারণ করে। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়, আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায় বের করে দিতে হবে। না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে। 5 আগস্টের আগে 150 টাকার স্যান্ডেল পরা হাসনাত সার্জিসরা এখন কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে। এই হাসনাত সার্জিসদের যারা ছাত্রলীগ করেছে, ওই সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তার দায় কি হাসনাত সার্জিসের নাই? আমি এখন মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, আমি তার কাছে বিনীত অনুরোধ করব, এই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় হাসনাত সার্জিসেরও আছে, অথচ তারাই এই চুলাইকে বিক্রি করে। 5 আগস্টের আগে 150 টাকার স্যান্ডেল পরা হাসনাত সার্জিসরা এখন কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে। মানে প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের কেসটার সাথে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। বাংলাদেশ মুখ্যমন্ত্রী সুমন্দি অধিকারী, ওর নাম শুভেন্দু অধিকারী নয়, সুমন্দি অধিকারী, ওর বাংলাদেশ পাঠানো হোক। ওই জানুয়ারি যেদিন থেকে এসে সেদিনে আমাদের রাজ্যের এই অবস্থা। ও নিজে গরুর মাংস খেয়েছে 3 বাড়ি, সাবতিনের বাড়ি, 5 লক্ষ টাকা ঘুষ নিয়ে সে ফুটেজ ভাইরাল হয়েছে। ওই জানুয়ারি সোজা বাংলাদেশ পাঠাতে হবে, আগে পাঠালেই তারপর ঠিক হবে। গরিব লোক খেটে গেল, কাউকে ভয় পায় না, কারোর ভয় নেই। কিসের ভয়? চুরি করছি না ডাকাতি করছি, কিছু খেটে খাচ্ছি। বর্তমানে সরকার যেভাবে চলতেছে এর পিছনে কারো গাইড আছে। হ্যাঁ ভাই, কারো গাইড আছে। আর সে গাইডটা যদি বিরোধী দলের হয়, অবাক হবার কিছু থাকবে? নিশ্চয়ই না। কারণ বিরোধী দলের চাওয়া পাওয়া গুলোই তো আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে। এই যে আওয়ামী লীগকে দিল্লিতে কবর দিয়ে দিল এবং আরো বললো উনার কি কোনো লজ্জা শরম নাই, কোনো আফসোস নাই, কোনো অনুশোচনা নাই শেখ হাসিনার ব্যাপারে। উনি এত অন্যায় করলো, গুম খুন হত্যা করলো, জাতিসংঘের রিপোর্টে 1400 উপরে, আর বাংলাদেশের পত্রিকার রিপোর্টে 800 850। বাকি লাশ কোথায়? ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনাম, তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই, বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। অনেক কিছু বদলে যাচ্ছে। কোথায় যেন কারা গণেশ উল্টায় দিতেছে পর্দার আড়াল থেকে। অনেকের কথা বদলে গেছে, সুর বদলে গেছে, বক্তব্য বদলে গেছে, নতুন নতুন বক্তব্য আমরা শুনতেছি। তবে আজকে প্রথম কথা বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি একজন কবিও, হ্যাঁ, শায়েরি করেন, ফার্সি উর্দু শায়েরি উনার কণ্ঠে আমরা শুনছি। তো এই সংসদে একটা শায়েরি এমন ছিল, কি যেন সরফরাজ কি তমন্না, হ্যাঁ, সরফরাজ কি তমন্না আব হামারি দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজু এ কাতিল মে হ্যায়। এটাই তো ছিল মনে হয়, সরফরাজ কি তমন্না আব হামারি দিল মে হ্যায়। আমার এই হৃদয়ের মধ্যে মৃত্যুর ইচ্ছা আছে, উৎসর্গের ইচ্ছা আছে, শহীদ হওয়ার ইচ্ছা আছে। এখন দেখতে চাই দুশ্মনের বাহুতে কতটা জোর আছে। দেখনা হ্যায় জোর কিতনা বাজু এ কাতিল মে হ্যায়, কতটা জোর আছে তার বাহুতে ওই দুশ্মনের, সেটা দেখতে চাই। দেশপ্রেমের কবিতা, ওনার ভিতরে দেশপ্রেমটা আছে। আজকের কথাবার্তাতে তাই তো মনে হলো আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয়? উনি কিন্তু এই ঢাকাতে যাদের পতন হইলো তাদেরকে দিল্লিতে কবর দিয়ে দিছে, একদম এন কইরা দিছে, কোনো সুযোগ নাই।
নির্বাচনের আগে যাই বলে থাকি না কেন, এখন সেই সুযোগ নাই। স্থির হইতে টাইম লাগে তো ভাই, অনেক বড় একটা ঢেউ আসছিল, তো সুনামি আসছিল, সময় লাগবে স্থির হইতে। 3-4 মাস তো কোনো টাইমই না, আর একটু সময় লাগবে বুঝতে আমাদেরকে। এখনো বুঝতে পারতেছি, এখন আর বলার সুযোগ নাই। যারা আমরা বলতাম হায় হায় উনি কি ওদের দালাল, ওইখানেই তো ছিল, ওই শিলংয়ে ছিল, ওইখান থেকে কি প্রশিক্ষণ নিয়ে আসছে, এই কথাগুলো তো আমরা বলতাম। এখন দেখেন ওদের বিরুদ্ধেই কথা বললো। ঢাকাতে যাদের পতন তাদের কবর হয়েছে কোথায়? দিল্লিতে। এই কথাটা 4 মাস আগে বললে অন্যরকম হইতো, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম। আপনাদেরকে আগেও বলছি কিছু একটা বদলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বর্তমানে সরকার যেভাবে চলতেছে এর পিছনে তারও গাইড আছে। হ্যাঁ ভাই, তারও গাইড আছে। আর সেই গাইডটা যদি বিরোধী দলের হয়, অবাক হবার কিছু থাকবে? নিশ্চয়ই না। কারণ বিরোধী দলের চাওয়া পাওয়া গুলোই তো আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে। এই যে আওয়ামী লীগকে দিল্লিতে কবর দিয়ে দিল এবং আরো বললো ওনার কি কোনো লজ্জা শরম নাই, কোনো আফসোস নাই, কোনো অনুশোচনা নাই শেখ হাসিনার ব্যাপারে। উনি এত অন্যায় করলো, গুম খুন হত্যা করলো, জাতিসংঘের রিপোর্টে 1400 করে, আর বাংলাদেশের পত্রিকার রিপোর্টে 800 850। বাকি লাশ কোথায়? ভাই আপনারা তো দেখছেন 128 জনের মতো শহীদকে একই জায়গায় কবর দেওয়া হয়েছে। এই 2 দিন আগে বৃষ্টির মধ্যে সার্জিস ওইখানে গেছিল, তখনই আমি দেখতে পাইলাম, আপনারাও দেখছেন। এরকম ভাই আরো অনেকে কোথায় যে কবর দিছে, তাদের মারা বাবারা এখনো তাদের সন্তানকে খুঁজে বেড়াইতেছে। আর এই চিত্রটাই তুলে ধরছে স্বরাষ্ট্রমন্ত্রী। আবার দেখেন ওই একই অনুষ্ঠানে একজন ছাত্র বলতেছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস কোথায় পায়? এই শাওন, শেখ হাসিনা তো এতটা সাহসী ছিল না, ও কেন এতটা সাহস নিয়ে কথা বলে? এর পিছনে সত্যি কি মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানতে চাই। প্রতিবাদ করছে, হ্যাঁ ভাই প্রতিবাদ হয়েছে, আবার কিছু অভিযোগও থানায় জমা করছে। এর মধ্যে আমাদের মাহি আছে, শাওন আছে, আরেকজন কে যেন আছে, হ্যাঁ সোমা ইসলাম বোধ হয়। যাই হোক আমি সঠিক জানি না, না জানি না কথা বলা ঠিক না, তবে সোমা ইসলামের ব্যাপারে জানি, বলতেছি। এর আগে আমি বইলা নেই, এই যে শাওন এই কাণ্ডটা ঘটাই দিয়া দেখেন তার হয়ে প্রতিবাদ করতে আসলো কে? মাহি, পিয়া জান্নাত। হ্যাঁ পিয়া জান্নাতকে তো আপনারা চিনেন, ওই যে ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী। ওই পিয়া জান্নাত আসলো প্রতিবাদ করতে, আর অনেকেই প্রতিবাদ করতে নাইমা গেল, সহযোদ্ধা হিসাবে সামনে চলে আসলো। কিন্তু দেখেন শাওন কিন্তু সেই স্ট্যাটাসটা রাখে নাই, তার ফেসবুকে যায় দেখেন ওই স্ট্যাটাসটা নাই, ওইটা উনি মুইছা ফালাইছে। কারণ মুইছা ফালানোর পিছনে কারণ আছে ভাই। কেঁচো খুঁড়তে গিয়া ডাইনোসর বাইরে হয়ে গেছে, তো ওই ভয় মুইছা ফালাইছে। কি কেঁচো খুঁড়ছে, কি ডাইনোসর বাইরেছে, একটু ভাইঙ্গা বলি। হুমায়ুন স্যারের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, সবাই বলা বলি করছে, উনি প্রচার করে দিছে যে ক্যান্সারে মারা গেছে। এই শাওন ছড়াই দিছিল ক্যান্সারে মারা গেছে, কিন্তু ক্যান্সারের অপারেশন হয়েছে, সে অপারেশন সাকসেসফুল হয়েছে। উনাকে বাসায় একা রাখা শাওন ওই রাতে বাইরে কোন একটা পার্টিতে গেছে, শোনা যাচ্ছে এগুলা, ওই পার্টিতে গেছে, আর স্যার একা বাসায় উঠতে গিয়া নিচে পইরা গিয়া উনার ওই সিলাইতে প্রবলেম হয়েছে, ওটা রক্তক্ষরণ হয়েছে, হাসপাতালে নিতে দেরি হয়েছে। উনি পার্টি ছাইরা যখন আসছে তারপরে হাসপাতালে যেতে বেশ কিছু সময় লেগে গেছে, অনেক দেরিতে ওনাকে হাসপাতালে নিচ্ছে। এই কথাগুলোই এখন মার্কেটে ছড়াইয়া গেছে, ওই মামলাটা আবার সামনে আসতেছে, এরকমই শোনা যাচ্ছে। তারপরে আছে সম্পত্তির ব্যাপার। স্যারের যে নুহাসপল্লীটা দেখেন, এই নুহাসপল্লী এখন কার কাছে? ওনার তো পরিবারের আরো সদস্য আছে, স্যারের তো আরেকটা সংসার আছে, সেই সংসারে যারা আছে তারা কি ভাগটা পাইছে? এই সেন্ট মার্টিনের মধ্যে স্যারের একটা বিরাট বড় কটেজ আছে, স্যার মাঝে মাঝে এখানে যাইতো, সময় কাটাইতো। এই সেন্ট মার্টিনের একেবারে ভাই সমুদ্রের কাছাকাছি, ওই সম্পত্তি কার কাছে? আরো অনেক সম্পত্তি আছে, এইসব হিসাব বাইর হইতেছে। এইসব হিসাব যখনই টান দিছে তখনই উনি স্ট্যাটাসটা মুইছা ফেলছে। এখন কথা হয়েছে উনি তো আর ছেলে মানুষ না, পোলা পান না, উনি কি না বুঝে কাজগুলো করতেছিল? ওনার তো এই হিসাবটা আছে। ওনার মা কিন্তু আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের যে মহিলা আসনের এমপিও ছিল, উনি আওয়ামী লীগ করে। উনি তো জানার কথা এই বিএনপি একবার যখন ক্ষমতা হারাইছিল, এই ক্ষমতায় আসতে 19 বছর লেগে গেছে, তো 18-19 বছর লেগে গেছে বিএনপির মতো এত শক্তিশালী দলের। আর আওয়ামী লীগ 2 বছর না যেতেই ক্ষমতায় চলে আসবে, এই হিসাবটা কি উনি জানে না? জানে। তারপরও কেন এসব স্ট্যাটাস দেয়? এর পিছনে কারণ উনি কি চায় জানেন? উনি চাচ্ছে এটা প্রতিবাদ করুক কারা? আমি আপনি না, উনি চাচ্ছে শিবির থেকে প্রতিবাদ করুক, জামাত থেকে প্রতিবাদ করুক, ওই শাহবাগের কাছে যায় দাড়ি টুপি নিয়ে ব্যানার নিয়ে দাঁড়ায় যাক, এবং মনে মনে এটাও চায় ওনাদের ঝুলাই দেওয়ার ওই দাবিটাও তুলুক, ওই শাহবাগ থেকে, রাজু থেকে, এবং বাংলাদেশের সমস্ত জেলা যেন প্রতিবাদ হয়। তাতে ওনার কি লাভ? লাভ একটা, উনি এই ফুটেজগুলো নিবে, এই ফুটেজগুলো নিয়ে বিদেশে চলে যাবে, ওইখানে নিয়ে দেখাবে যে দেখেন আমার জীবনের হুমকি আছে, আমাকে মেরে ফেলতে চায়। এই যে মৌলবাদীরা জঙ্গি ট্যাগ দিবে, দিয়া ওইখানে আশ্রয় চাইবে, যে দেশ তার টার্গেট আছে ওই দেশে যায় আশ্রয় চাইবে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ভাই। হ্যাঁ সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, কারণ বাস্তবে প্রমাণ দিচ্ছে তো উনি। আর এইটার জন্যই কিন্তু উনি উল্টা পাল্টা কথা বলে, যেটা বুঝতে পারে না আমাদের মাহি ভাইয়া তুমি কেন আবার ঝাপাইয়া পড়লা? দরকারটা কি ছিল? তোমারও তো বোঝা উচিত। ও হ্যাঁ তুমি তো আবার আওয়ামী লীগ করো, ওইখান থেকে দাঁড়াইছিল, তোমার মার্কা মতো ছিল ট্রাক মার্কা, হ্যাঁ তোমার হাজবেন্ডও আওয়ামী লীগ করে, ওই অ্যাঙ্গেল থেকে তুমি বলতে পারো। কিন্তু বলার জন্য তো আরো অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে, বলো জয় বাংলা নিয়ে বলো, অন্য কথা বলো, তাকে সাপোর্ট দিতে গেলা কেন? সে কি কথাটা বলছে তুমি কি বুঝো নাই? সিআইডি কত বড় একটা কথা বলছে, এটা তো তোমার বোঝা উচিত ছিল। কেউ যদি ভাই ঢিল মারে তাকে তো পাটকেল খাইতে হবে, কাছের ঘরে বসে তো ঢিল দেওয়া উচিত না। যার জন্য দেখো না শাওনের সমস্ত ইতিহাস বাইরে আসছে, আবার থানায় জিডিও হয়েছে। তোমার নাম আছে কিনা আমি জানি না, তুমি বোধহয় আমার মনে হয় অন্য কারো চাপে বা তোমার হাজবেন্ড বলছে হ্যাঁ প্রতিবাদ করো, কারণ এর মধ্যে শোনা যাচ্ছে আওয়ামী লীগ আসতেছে, হাসিনা আপা আসতেছে, এবং এই গাজীপুরে কোন একটা নেতা আওয়ামী লীগের সে বিদেশ থেকে আইসা মিছিল বাইর করছে। এইসব দেখা হয়তো তোমার মাথার মধ্যে ঢুকছে যে হ্যাঁ হাসিনা আপা আসতেছে, এখন কিছু বইলা রাখি, যদি জেলও নিয়ে যায় আমি নেত্রী হয়ে বাইরুমু, নেতা হয়ে বাইরুমু। এটাই তো ভাবছো মনে মনে? না, এটা ভুল ভাবনা। বুঝে নিলাম তোমরা স্বাধীনতার পক্ষে থাকো না ভাই, স্বাধীনতার পক্ষে কেউ তো
না করে নাই, কিন্তু জুলাইতে যা কিছু হয়েছে তুমি তো ভাইয়া দেখছো। হ্যাঁ, তুমি আমাকে ভাইয়া ডাকো, এই জন্য আমি তোমাকে ভাইয়া ডাকতেছি। খুব ভালো করে জানো তুমি আমাকে, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো। জুলাইতে যে রক্তপাতটা হয়েছে যদি তুমি না দেখা থাকো বা ভুলে যায় থাকো, এই ভিডিওগুলো এই সোশ্যাল মিডিয়া তো আছে, তো দেখো। এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলো তাহলে ঢিল মাইরা ওই পাটকেল তো খাইতেই হবে তোমাকে। এখন দেখো তোমার অতীত টাইম আনতেছে সামনে, ওই যে টাকলা মুরাদকে নিয়ে তোমাকে নিয়ে অনেক কথা আবার সামনে নিয়ে আসতেছে। কারণ কি জানো, ওই যে মিসাইল মারলে এন্টি মিসাইল মারতে হয়, ওই এন্টি মিসাইলের মধ্যে পড়ে গেছো। বর্তমান যুগটা তো এরকমই, বুঝো না কেন? সবুর ধরতে হবে তো, বুঝার চেষ্টা করো। আর ওনাকে বা বুঝার চেষ্টা করার কথা আমি বলি কিভাবে? শিল্পী মানুষ ভাই, আবেগী মানুষ, আপাকে অনেক ভালোবাসতো, ওই ভালোবাসা থেকে ঝাঁপায় পড়ছে। আর শাওনকেও তো খুবই ভালোবাসতো, কিন্তু শাওন যে একটা ট্র্যাপের মধ্যে ফেলছে এটা হয়তো মাহি বুঝতে পারে নাই, আরেকজন বুঝতে পারে নাই। উনি কিন্তু আবার উকিল মানুষ, অনেক বুদ্ধি, ওনার মাথার মধ্যে তো বুদ্ধি গিজগিজ করে, সোজা একটা প্যারা ঢুকাই দিলে স্ক্রু হয়ে বাইরে যাবে, এরকম বুদ্ধি রাখে। কে উনি? আমাদের ওই যে সুমন সাহেবের, ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী। সুমন সাহেব যখন বিএনপি আর জামাতকে নিয়ে অনেক রকম আইনি মারপ্যাচ খেলতো, বক্তব্য রাখতো, আর উনি পাশে থেকে মিটি 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 হাসতো। আমরা কিন্তু সুমন সাহেবের দিকে তাকাইতাম না, কারণ কি জানেন? দেখার কি আছে, টাক মাথা কি দেখুন, তাকায় থাকতাম ওই যে বিয়া জান্নাতের দিকে। আবার উনি মডেলও, বিজ্ঞাপনও করে, দেখতেও সুন্দর, হাসিটা ভাই দারুণ থাকতো, মুসকি মুসকি হাসতো, মুখ টিপা টিপা, কারণ খোঁচা মারতেছে কাদের? জামাত ইসলাম এবং বিএনপি কে ধুইয়া দিতেছে, এটা মজা নিতেছে উনি। তার মানে কি জানেন? উনি পুরাটাই আওয়ামী লীগ মাইন্ডের, আর শাওনও আওয়ামী লীগ মাইন্ডের। শাওনের মা আওয়ামী লীগের এমপি ছিল, সব মিলে জিলা উনিও প্রতিবাদ করতে চলে আসছে, না বুঝা আসছে। শাওনের উদ্দেশ্যটা বুঝতে পারে নাই। শাওন তো আপনাদেরকে ব্যবহার করলো, আপনারা ইউজ হইলেন তো। আর কি হলো? আপনি আপনার স্যারকে বেজ্জতি করলেন। সুমন সাহেবকে নিয়ে, আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে এই ফেসবুকে, এটা তো আপনার স্যারকে আপনি বেজ্জতি করলেন। কি দরকার ছিল মুখ খোলার? একটু সবর ধরেন না, মাত্র তো 2 বছর গেছে, 24 মাস মাত্র তো গেল, এর মধ্যে অস্থির হয়ে গেলেন। 19 বছর অপেক্ষা করছে। একটু আগেই তো বললাম, বিএনপির মতো বিশাল বড় দল 19 বছর অপেক্ষা করছে, আর আপনারা 19 মাস 24 মাসের মধ্যেই অস্থির হয়ে গেলেন আপার জন্য। কিন্তু আপা কোথায়? আপা কি আসলে দিল্লিতে আছে, না কলকাতায় চলে আসছে, নাকি নাই অন্য কোথাও চলে গেছে? কারণ সালাউদ্দিন সাহেব কেন বললো ঢাকাতে যাদের পতন হয়েছে তাদের কবর হয়ে গেছে দিল্লিতে? কবর কথাটা কেন বললো? এটা তো ভাই ডেঞ্জারাস কথা। অন্য কিছু জানি কিনা? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, ভিতরের খবর সবই তো রাখে, আমরা তো এইসব খবর পাবো না। সমস্ত গোয়েন্দা বিভাগ ওনাকে তো খবর দিতেই থাকে। এমন কিছু কি শুনলো আসলে এন্ড হয়ে গেছে, এরকম কোনো বার্তা ওনার কাছে কি আছে? এভাবে কেন বললো? আর কখন বললো? কোন মাসে বললো? জুলাই মাসে বললো। আরেকটা সুন্দর কথা বলছে। কি কথা জানেন? এটা আপনারা হয়তো পছন্দ করবেন না অনেকে, কিন্তু আমি পছন্দ করছি। কথাটা কি? যে আমি শিলংয়ে ছিলাম এবং আমার নেতা তারেক রহমান লন্ডনে ছিল, আমরা ওইখান থেকেই এই জুলাই গণ অভ্যুত্থানটাকে পরিচালনা করছি, নেতৃত্ব দিছি। আমরা বিদেশে ছিলাম বলেই এই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, দিল্লিতে কবর হয়েছে। আমরা বিদেশে ছিলাম বইলা। কথাটা কি অর্থ দাঁড়াইলো? ওনারা তো বিদেশে, তাহলে কি করছে? ওইখান থেকে ওনারা গাইড করছে। দেশে থাকলে তো ওনারা অ্যারেস্ট হয়ে যেত, গাইড করতে পারতো না, যুদ্ধ পরিচালনা করতে পারতো না। তার মানে কি বুঝাইতে চাচ্ছে? আমরা এইটুকু তো বুঝতে পারতেছি, সবচেয়ে বড় দাবিদার ওনারাই হইতে চায় জুলাই দাবিদার। আর ওনাদেরকে যদি দাবিদারটা কইরা দেওয়া যায়, ওনাদেরকে যদি মালিকানাটা দেওয়া যায়, ওনারাই জুলাই অভ্যুত্থান ঘটাইছে, এই কথাটা যদি আমরা সবাই মিলে বলি, তাহলে দেখবেন ওনারা জুলাইয়ের সাথে চলে আসবে। আর এনসিপি একটা বোকামি করছে, গোপনে যদি জামাত ছাইরা ওনাদের সঙ্গে চলে আসতো, বিএনপির সঙ্গে চলে আসতো, অনেক আগে এই গণভোটের অধিকার পেয়ে যেতাম, জুলাই সনদপত্রের স্বীকৃতি পেয়ে যেতাম। এখন দিতে পারতেছে না কেন? এই এনসিপির কারণে। এনসিপি ওইদিকে চলে গেছে, মানে জামাত ইসলামের সাথে আছে, 11 দলের সাথে আছে। জুলাই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ভাই হেফাজত থেকে, জামাত থেকে, এনসিপি থেকে 11 দল একটা বিজয় মিছিল নিয়ে বাইর হবে, সারা পৃথিবীকে দেখাই দিবে যে আমরা নতুন ভাবে আবার দেশটাকে স্বাধীন করছি। এইখানেই সবচেয়ে বড় প্রবলেমটা, রাজনৈতিক সবচেয়ে বড় প্রবলেমটা ঠিক এই জায়গাটাই, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। কারণ কি জানেন? আমি যদি না করছি, না করছি, এখন যদি আমি হ্যাঁ করি, তার মানে ওরা আমাকে জোর করে না থেকে হ্যাঁ করাইলো, ওদের দাবির কাছে আমি মাথা নত করলাম, এটাই তো বুঝায়, তাই না? এখানেই ফাইসা গেছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রীর কথা এবং ওনার সামনে দাঁড়ায় ছাত্ররা যেভাবে প্রতিবাদ করতেছে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা একেবারে সরাসরি তো ভাই কাকে না করলো? আওয়ামী লীগকে কবর দেওয়া মানে কি জানেন আপনি? পার্শ্ববর্তী দেশকে কবর দিয়ে দেওয়া। কারণ কি জানেন? পার্শ্ববর্তী দেশেরই তো এই আওয়ামী লীগ দলটা কাদের? এটাকে আপনারা বুঝেন না? ওনাদের দল তো, পার্শ্ববর্তী দেশের দল। এই দলটাকে ওনারা পালতো একটা কারণে, যেন 71-এর চেতনা বাঁচায় রাখতে পারে। 71-এর চেতনা বাইচা থাকা মানে কি জানেন? তারা আমাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিল। এখান থেকে কেউ বাইক করে ছুঁড়া ফেলে দিবে এইভাবে, এটা তারা কোনোদিন কল্পনা করে নাই। তার মানে ওই দিল্লিতে কিন্তু ওনার সঙ্গে ওনাদেরও কবর হয়ে গেল, তাই না? এটাই তো বুঝাইলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা কখন বলছে? একটু আগে বললাম না? সব খবর ওনার কাছে থাকে, দেশি গোয়েন্দা, বিদেশি গোয়েন্দা, সব নিউজ ওনার কাছে থাকে, সব কনফার্ম হয়েই তো ভাই এই জুলাই মাসে ডিক্লার দিয়ে দিল। জুলাই ডিক্লার দিছে, দিবে, জুলাই ডিক্লার দিব। এটা কি ডিক্লার? স্বৈরাচার শাসকের কবর হয়ে গেছে। তার মানে কি? আর তো কোনো বাধা নাই। এই জুলাই তো উনি শিলং থেকে আর তারেক রহমান সাহেব লন্ডন থেকে পরিচালনা করছে, ওনাদেরই তো জুলাই। ওনাদের জুলাই কি আমরা ওই 70 ভোট দিছি না? ওনাদের জুলাইকে, যে জুলাই ওনারা পরিচালনা করছে, এটা আমরা মাইনা নিতে রাজি আছি। হ্যাঁ, আমরা মাইনা নিতে রাজি। তারপরে জুলাই সনদপত্রের স্বীকৃতি দেন, গণভোটের অধিকার দেন। আর বেশি কিছু চাওয়ার নাই। ওই একটা চাওয়া পূরণ হওয়া মানে কি জানেন? নতুন বাংলাদেশের জন্ম হওয়া। বাংলাদেশে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যে তিনি 2026-এর মধ্যেই দেশে ফিরবেন, এবং যখন বাংলাদেশ জুড়ে, সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের যেসব মিছিল চলছে, সকল পুলিশি বাধা, প্রশাসনিক বাধা, গ্রেফতার মামলা উপেক্ষা করে সেসব ক্ষেত্রে ছাত্রলীগকে ভীষণ অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে, তখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে, এ খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই ছাত্রলীগ মুক্ত অবশ্য হয় নাই। মানে 2024-এর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল, এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হলেও ছাত্রলীগ যেভাবে উবে যায় নাই, এর মধ্যে যদিও বা শত শত হাজার হাজার শিক্ষার্থী
স্ট্যাটাস বাতিল করা হয়েছে, ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের ডিগ্রি বাতিল করা হয়েছে, কিন্তু এরপরেও ছাত্রলীগকে ঠিক সারা বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে ধুয়ে মুছে ফেলা যায় নাই, ঠিক তেমনি ভাবেই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও যে ধুয়ে মুছে ফেলা যায় নাই ছাত্রলীগ থেকে, ছাত্রলীগের নেতা কর্মী সমর্থকদের থেকে, সেটা এ থেকেই বোঝা যাচ্ছে যে এখন আবারও এই আশঙ্কা আওয়ামী লীগ বিরোধী শিবিরে ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংগঠিত হয়ে পড়েছে। বিশেষ করে মে মাসের শুরুতে ছাত্রলীগ ব্যাপক যখন একটা প্রতিকূল সময়, তখন ঝটিকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধু ঝটিকা মিছিল করেছে তাই নয়, এই বছর যেমনটা শুরু হয়েছে বা গত বছরের শেষ দিক থেকে আওয়ামী লীগ যেমনটা শুরু করেছে, মানে রীতিমতো ব্যানারে লেখা থাকে কোন নেতা কোথায় মিছিল করছেন, করাচ্ছেন, কাদের অনুসারীরা এই মিছিল করছেন এবং কার আয়োজনে এগুলো হচ্ছে। ঠিক তেমনি ভাবে ওই যে মে মাসের 2 তারিখে যে মিছিলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করে ছাত্রলীগ, সেটাতে ঢাবির স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ নেতৃত্ব দিয়েছিলেন। পরে কিন্তু নাসিফ এবং তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে গ্রেফতার করা হয় এবং এরপর 11 মে তাদের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডও মঞ্জুর করা হয়। কিন্তু এরপরই আবার 20 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ব্যানার নিয়ে অবস্থান নিয়েছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের প্রশিক্ষণ সম্পাদক টিএসআই জাওয়াদ এবং সূর্য সেন হল ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক। এরপর জুন মাসের 1 তারিখে এসে রীতিমতো ডাকসুর সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলি সাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাজীব জামান, বিজয় 71 হলের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম বিজয়, স্যার এফ রহমান হলের উপ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন, হাজী মোহাম্মদ মহসিন হলের উপদপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকাজি উপস্থিত ছিলেন। একদম নাম ঠিকানা পদবি ধরে সেসব সেদিনই প্রকাশিত হয়ে যাওয়ার পরেই প্রশ্ন করেছিলাম, তার মানে ছাত্রলীগই এখন তাদের নাম মানে বীর দর্পে অবিচল থেকে সরবরাহ করছে সংবাদ মাধ্যমকে, তাদের পদ পদবি সহ জানান দিয়ে যে এরা এই হলে ছাত্রলীগ করেন, এরা মিছিল করছেন, এরা মৌন মিছিল করছেন, পারলে ঠেকা, মানে পরিস্থিতিটা ছাত্রলীগ ওই পর্যায়ে নিয়ে গেছেন। এরপর কিন্তু 5ই জুন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইমের নেতৃত্বে 2টো বাইকে 5 জন এসে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে ছাত্রলীগের ব্যানার টানান। প্রতিটি ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে, প্রতিটি ঘটনা ছবি সহ এসেছে, ভোরে হোক, দুপুরে হোক, সকালে হোক, বিকালে হোক, ঝটিকা মিছিল হোক, তার মানে এগুলো ছাত্রলীগই জানান দিতে চাইছে। এই পুরো পরিস্থিতিতে একরকমের যে নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ বিরোধী শিবির, সেটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সক্রিয় হয়ে গেছে, এই যে স্বীকারোক্তি, মানে এত প্রতিরোধ, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আছে ছাত্র শিবির, ছাত্র দল পর্যন্ত 2024 আগস্টের পর থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আনুষ্ঠানিকভাবে ঢুকতে পারে নাই, কমিটি ঘোষণা করতে পারে নাই। সেখানে ছাত্রলীগ রীতিমতো পদ পদবি ঘোষণা করে মানে কমিটি সক্রিয় রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, এটা স্বীকার করে নেওয়া যে কতটা কষ্টের এবং আতঙ্কের এবং শঙ্কার আওয়ামী লীগ বিরোধী শিবিরের জন্য, সেটা কিন্তু সহজেই অনুমেয়। তবু তাদেরকে এই যে স্বীকার করে নিতে হচ্ছে, কারণ শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রীতিমতো নাম পরিচয় দিয়ে ছাত্রলীগ মৌন মিছিল করেছে, দাঁড়িয়ে থেকেছে, মানববন্ধন করেছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেটা ঘটেছে। এই অবস্থায় এখন কিভাবে গুপ্ত থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে, এই খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। তারা লিখছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এরপরে আপনি যদি ঢুকে মানে খবরটা পুরো পড়েন, আপনি বুঝবেন যে কোনো ছদ্মবেশে ছাত্রলীগ কাজ করছে না। আমার দেশ সহ আওয়ামী লীগ বিরোধী শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় যেসব শিক্ষার্থীরা, তাদের মধ্যেই ছাত্রলীগ দেখতে পাচ্ছেন, সেটা একটা দিক। অন্যদিকে এই যে ছাত্রলীগের পদ পদবীধারীরা মিছিলে বেরিয়ে আসছেন, মৌন মিছিলে বেরিয়ে আসছেন, সেটা আরেকটা দিক। কিন্তু এরা কেউই কোনো পক্ষই ঠিক সাদিক কায়েমদের মতো বা হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের মতো ছাত্রলীগের পদ নিয়ে ছাত্র শিবিরের রাজনীতি করছিলেন ভেতরে ভেতরে, এর কোনো খবর এটার মধ্যে নাই। মানে এখন এদের কেউ ছাত্র শিবিরে গুপ্ত রাজনীতি করে করে ছাত্রলীগের রাজনীতির প্রসার ঘটাচ্ছেন, এমন গোপন রাজনীতির কোনো খবর আমার দেশ পত্রিকার ভেতরে না থাকলেও তাদের শিরোনাম তারা করেছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এমনকি প্রায় 1 বছর আগে হয়ে যাওয়া ডাকসু নির্বাচনে নাকি ছাত্রলীগের দেওয়া প্যানেল ছিল, তারা বলছে যে শামীম হোসেন নামে যে ভিপি প্রার্থী আর যে জিএস প্রার্থী আরাফাত চৌধুরী, তাদের যে স্বতন্ত্র প্যানেলটা, এটা নাকি মূলত ছাত্রলীগের প্যানেল ছিল। এরকম করে নানা জনকে তারা এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করছেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আবারও ডাকসু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, যদি নির্বাচনটা হতে না পারে, হতে নাও দেওয়া হয়, তাহলে ওই যে সাদিক কায়েম ফারহাদদের যে ডাকসু প্যানেল, সেই নির্বাচিত প্যানেলের ক্ষমতা যখন প্রায় শেষ হতে চলেছে, তখন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সক্রিয় হয়ে উঠেছে বলা এবং যত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে শিবিরের বাইরে যারাই সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তাদেরকেই ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করার বিষয়টা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এখন এই যে খবরটিতে আমার দেশ বলছে যে পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, জুলাই বিপ্লবের মাধ্যমে হলভিত্তিক দখল এবং দৃশ্যমান শক্তি প্রদর্শনের রাজনীতিতে ছাত্রলীগের পতন হলেও সংগঠনটির নেতাকর্মীদের বড় একটা অংশ এখনো ক্যাম্পাসগুলোয় সক্রিয়। ওই যে বলছিলাম, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আশঙ্কা না, আসলে সকল ক্যাম্পাসেই এই নমুনা, এই ইঙ্গিত পেতে শুরু করেছেন এরা। পত্রিকাটি বলছে ছাত্রলীগের এই নেতাকর্মীরা সরাসরি সংগঠনের ব্যানার ব্যবহার না করে ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য ছাত্র সংগঠনের ছত্র ছায়ায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। মানে কিন্তু কোনোভাবেই মানে যখন ছাত্রলীগ কোনো এককালে করতেন, কিংবা হয়তো ছাত্রলীগকে ভোট দিয়ে থাকতে পারেন বা মনে মনে ছাত্রলীগ, এসব বিবেচনায় যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রত্ব, ডিগ্রি সব বাতিল হচ্ছে, তখন প্রকাশ্যে ছাত্রলীগ করার উপায়টা কি? কাজেই তারা টেলিগ্রাম গ্রুপে, ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ করছেন, সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন আমার দেশ বলছে অনুসন্ধানে জানা গেছে প্রকাশ্য ও গোপন দুটো অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। একাংশ ক্যাম্পাসের ভেতরে এবং অন্য অংশ ক্যাম্পাসের বাইরে সক্রিয়। ক্যাম্পাস ভিত্তিক অংশটি মূলত তথ্য আদান প্রদান ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে। এরপর
এরপর সক্রিয় যেভাবে নিষিদ্ধ সংগঠনটি এই বিষয়ে তথ্য দিতে গিয়ে আমার দেশ পত্রিকা লিখছে যে ক্যাম্পাসের আশপাশে রাজিমপুর, চাংখারপুল, ধানমন্ডি, হাজারিবাগ, মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর এলাকায় গোপনে অবস্থান করছেন সংগঠনটির সিংহভাগ নেতাকর্মী। তারাই ঝটিকা মিছিল ও পোস্টারিং সহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। আরে ছাত্রলীগ তো মাসের পর মাস ধরে ব্যানার দিয়ে তাদের নেতাদের নাম দিয়ে মানে মাস্ক ছাড়া, তারপর মিছিলে কারা কারা অংশগ্রহণকারী ছিলেন সেসবের বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠিয়ে তারপর ভিডিও ছবি প্রকাশ করে এই মিছিল করছেন। কাজেই সেটাকেই বা ছদ্মবেশে বলি কি করে, সেটা নিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন জাগে। এরপরে আমার দেশ পত্রিকা মনে করাচ্ছে যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার বেড়েছে, যে তারা 2 মে ঝটিকা মিছিল করেছে, তারা 20 মে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল করেছে, তারপর 1 জুন ডাকসুর সামনে দাঁড়িয়েছে, 5 জুন জহুরুল হক হলে তোফায়েল আহমেদের ব্যানার লাগিয়েছে। এসব কিছু মনে করিয়ে দিয়ে তারা বলছে গত ডাকসু নির্বাচনেও গোপনে প্যানেল দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। মানে যখন ডাকসু নির্বাচন হয়েছে সারা ক্যাম্পাস ছাত্র শিবিরের পূর্ণ দখলে, ছাত্র দল পর্যন্ত ওই ডাকসু নির্বাচনের সময়ও মন মতো হলে হলে প্রচারণা চালাতে না পেরে, ভোটের দিনও ভোটারদের কাছে যেতে না পেরে কেমন খেপে উঠেছিল তো আপনাদের মনে আছে। মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ডিসিকে গিয়ে তখন ছাত্রদল সভাপতি এবং নেতৃবৃন্দ টেবিল চাপড়ে বলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা শিবির প্রশাসন ঘোষণা করতে চান। তো সেই অবস্থায় নাকি ওই সময়ে 2025 সালের ডাকসু নির্বাচনেও নাকি ছাত্রলীগ প্যানেল দিয়ে ফেলেছিল এবং হল সংসদ নির্বাচনগুলোতে এখন আমার দেশ সহ মানে ছাত্র শিবির, আওয়ামী লীগ বিরোধী শক্তি নানা জনকে এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করে ফেলেছেন। তারা বলছেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পক্ষে সূর্য সেন হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আয়ান আব্দুল্লাহ নির্বাচন করেছেন, গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোহাম্মদ রিয়াজ প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ সভাপতি ছিলেন 15 জুলাই সেই মাঝহারুল কবির শয়নের অনুসারী। এরপর পত্রিকাটি বলছে যে এছাড়াও ডাকসু নির্বাচনে ইশাখা বাসরুটের সাবেক সভাপতি রাজিন হোসেন, সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ এরাও যে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন, এরা নাকি সবাই ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচন করেছেন এবং তারা তথ্য বিশ্লেষণে বের করে এনেছেন যে এই আবিদ আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আগে ছাত্রলীগের কট্টর অনুসারী ছিলেন। আরে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরাও তো কট্টর অনুসারী ছিলেন। ছদ্মবেশের কথা খুঁজতে গিয়ে তারা বলছে যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট ছোট বৈঠকের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠনটি। অনুসন্ধানে জানা গেছে যে আবিদ আব্দুল্লাহ নামে তাদের ছাত্রলীগ বলে সন্দেহ যেই শিক্ষার্থীকে, সেই শিক্ষার্থী নেক্সট জেন বাংলাদেশ নামে একটা সামাজিক সংগঠন তৈরির চেষ্টা করছেন এবং এই ক্যাম্পাসে ছাত্রলীগের যে অংশটি তৎপর, এরা কেউ সাংস্কৃতিক সংগঠন, কেউ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কিংবা অরাজনৈতিক ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব তৈরির চেষ্টা করছেন। দেখেন ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনাম তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন এবং দিনে অন্তত 100 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীর সাথেও তাদের কথা হয়। এমন কথাও একবার ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ইনাম আমার সঙ্গে সাক্ষাৎকারী বলেছেন। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই, বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায় না। কাজেই এখন ছাত্রলীগ বিরোধী শিবির, আওয়ামী লীগ বিরোধী শিবির যতই দেখছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ সংগঠিত হয়ে উঠছে এবং সেটা টের পাওয়া শুরু করেছে, তখন নিশ্চিতভাবে তাদের সংখ্যা বাড়ছে আর একই সাথে বাড়ছে ছাত্রলীগের প্রকাশ্য উপস্থিতি জানান দেওয়ার সাহস। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।